থাকলেও বাড়তি ভাড়া আর পরিবহন সংকটে নাকাল রোগীরা। ইন্টারনেট চালু হবে কখন জানা যাবে কয়েক ঘন্টা পর। ব্রিফিংয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। নিয়ন্ত্রিত বা নেই। স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তারা বলছেন ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। তালিকা করে তাদের পক্ষ থেকে যে সহায়তা সেই সহায়তা প্রদান করা। এছাড়া আমাদের চলার মতো কোনো রাস্তা নেই। টোল প্লাজার টোল আদায়কারী কর্মীরা বুথে এটা বাইঙ্গা সুঙ্গা হয়তো কিছু যারা নিতে পারছে আর যে পারছে টুকায় যারা সন্ত্রাসী এরাই নিচ্ছে আর কি। এছাড়া প্রায় এক সপ্তাহ পর দুপুরে জড়িত বেশ কয়েকজন বিশেষ অভিযান পরিচালিত হতো জনগণের যানবাহন নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি যে সম্পদ গত কদিন ধরে বিনষ্ট করছিল তারা সেই বিনষ্টের হাত থেকে সরকারি সম্পদকেও রোকান পরিচালনা করছেন এই সম্মিলিত বাহিনী। কার্যত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত দেশ পুরোপুরি নিরাপদ হবে, এমনটি আমাদের জানিয়েছেন সেনাবাহিনীর কমান্ডার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিটিভি ভবন, মেট্রো রেল, মিরপুর সহ বিভিন্ন স্থানে সহিংসতার নেতৃত্ব দেয় গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান সহ কয়েকজন। নাশকতার অভিযোগে 4 জনকে গ্রেফতারের পর র্যাব জানায় বিদেশ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছে অর্থ আসার প্রমাণও মিলেছে। সাধারণ শিক্ষার্থীদের যে কোটা সংস্থার আন্দোলন এদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা আসছিল এবং বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাজধানীর রামপুরা, মিরপুর সহ বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে যে নাশকতা চলছিল এবং তারা বিটিভি ভবন এবং মেট্রো স্বীকার করে। তারা এগুলো করছে, তারা সুযোগ পায় তখনই কিন্তু চেষ্টা করে, অপচেষ্টা করে এই সরকারকে উৎখাত করার। গত কয়েকদিনের সহিংসতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে 30 কোটি টাকার বেশি। সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। বলেন, চিৎকার করে যে পুলিশ পাইছি, হাতুড়ি দিয়ে 2 হাতের হাঁটুতে লাঠি সোটা হাতে 10-15 জন অতর্কিত হামলা করে যে আমি পুলিশ সদস্য, আমার ব্যাগে পুলিশের পোশাক ছিল। ডিজি অফিসের স্থাপনা যেখানে MIS যেটা সারা দেশের চিকিৎসা ব্যবস্থাকে কন্ট্রোল করা হয় সেখানেও আগুন দেওয়া হয়েছে। তাহলে আমার চিকিৎসক ভাই বোন এই সার্ভিসটা দিল, তারা তো কোনো সময় দেখে নাই কে আসছে, রুগী কার কি পরিচয়, জাতি, ধর্ম, 24 ঘন্টা সার্ভিস দিয়ে গেছে। তার পরিবর্তে কি হলো, আমাদের গাড়ি যেটা পর্যালোচনা মরে গেছে আর কতগুলি চিকিৎসা পাচ্ছে এটা বলা মুশকিল। ডেড বডি এসছেন 19 জন আর ব্রড ডেড এসছে 60 জন। সমাধান হবে এবং চিকিৎসা খাতেও গত কয়েকদিনে যে অত্যাধিক চাপ ছিল সফলভাবে সামলেছেন বলে কিন্তু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তুলে ধরেন চিকিৎসকদের সামনে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমান বাহিনী তাদের সক্ষমতা অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করছে বলে জানিয়েছেন চিফ এয়ার মার্শাল। বিভিন্ন বিমানবন্দরগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রথমেই আমরা সিলেট থেকে, বিশেষ করে পরবর্তীতে আমরা র্যাবকেও নিয়ে এসেছি সিরাজগঞ্জ এলাকা থেকে। এছাড়াও আপনারা দেখেছেন আমরা এরিয়াল ফায়ার ফাইটিংয়ের জন্য যে সায়েন্স ল্যাবরেটরি এবং BRTA এই জায়গাগুলিতে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। এদিকে শিল্পাঞ্চল সাভারেও দৃশ্যমান কয়েকদিনের ধ্বংসযজ্ঞের চিহ্ন। হত্যাকারীরা আগুন দেয় যানবাহন ও পুলিশ বক্সে। মোজাফফর হোসাইন জয়ের রিপোর্ট। নাশকতাকারীদের কয়েকদিনের তাণ্ডবলীলায় দেশের সম্পদের ক্ষয়ক্ষতির চিহ্ন এখন। পরদিন শুক্রবার সাভার বাস স্ট্যান্ড এলাকায় একাধিক বিপণী বিতান সহ ভাঙচুর করা হয় যানবাহন। একটি প্রাইভেট কার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। থানা রোড এলাকায় সন্ত্রাসী আগুন দিয়ে পুড়িয়ে দেয় একটি ট্রাফিক বক্স। পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে ভাঙচুর শুরু করে এবং রাস্তা বন্ধ সবকিছুই অলরেডি ভেঙে ফেলানো হয়েছে। পাকিজা এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে সংঘবদ্ধ হামলা চালায় দুষ্কৃতকারীরা। ভাঙচুর করে চিকিৎসার ব্যবহার হওয়া মূল্যবান যন্ত্রপাতি, আসবাবপত্র। কাউন্টারে চালানো হয় লুটপাট। প্রায় 400-500 লোক একসাথে পুরো শাটার ভেঙে আমাদের যতগুলি আসবাবপত্র ছিল, কম্পিউটার ছিল, গ্লাস, আমাদের যে ক্যাশ কাউন্টার সবগুলি এগুলো লুটপাট করে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে সবকিছু নিয়ে যায়। এরা তো লুট
যুক্তরাজ্যের জন্যেই আসছে, তাছাড়া সেবামূলক প্রতিষ্ঠানে এরকম কাজ হবে আসলে জানা ছিল না যে এরকম কাজ করতে পারে। সাভার বাস স্ট্যান্ড এলাকায় 3টি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে নাশকতাকারীরা। এছাড়া পৌর সম্পদ অফিসে ওষুধ ভর্তি 5টি ফ্রিজও লুটপাট করে দুর্বৃত্তরা। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। রাজধানীতে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল হয়েছে কারফিউ। এছাড়া জেলায় জেলায় শিথিল থাকছে 4 থেকে 9 ঘন্টা পর্যন্ত। এর মধ্যেই অনেকে বেরিয়েছেন, নিজেদের প্রয়োজনীয় কাজ সারছেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। কয়েকদিনের জ্বালাপোড়া এবং ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ও মানুষের জানমাল রক্ষায় দেশজুড়ে জারি হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোতায়েন হয় সশস্ত্র বাহিনী। এতে ধীরে ধীরে শান্ত হতে থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এরপর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী ছাড়াও 60 জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। ঢাকা বিভাগের 5 জেলায় সকাল 8টা থেকে বিকেল 5টা, 3 জেলায় দুপুর 12টা থেকে বিকেল 5টা এবং মাদারীপুরে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে বান্দরবান সহ 3 পার্বত্য জেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। খুলনার 6 জেলায় দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এবং বাকি 4 জেলায় থাকছে ভিন্ন সময়সীমা। রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতেও রয়েছে আলাদা সময়সীমা। তবে জয়পুরহাটে শুধু রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত থাকবে 144 ধারা। সিলেট ও ময়মনসিংহ বিভাগের 8 জেলায় শিথিল থাকছে 4 ঘন্টা। বরিশালে সকাল 10টা থেকে কারফিউ শিথিল থাকছে বিকেল 5টা পর্যন্ত। এমন সিদ্ধান্তে খুশি খেটে খাওয়া মানুষ। কারফিউটা শিথিল করছে, যার জন্য আমাদের মন কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। আমাদের মনে একটা আশার সঞ্চার জাগ্রত হয়েছে। বন্ধ অবস্থায় আমাদের দুর্জীবন অনেক কষ্টদায়ক। এখন খোলা আছে, এখন টুকটাক যাই ব্যস্ত করি, আলহামদুলিল্লাহ খোলা থাকুক, সব সময় আমরা চাই। এখন একটু কারফিউ শিথিল হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে, ক্রেতার জন্য ভালো হয়েছে। মঙ্গলবার সাধারণ ছুটি থাকায় সারা দেশে বন্ধ রয়েছে সরকারি, বেসরকারি, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। প্রথমে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, এরপর সরকারের কারফিউ জারি। এই অবস্থায় কাজ না পেয়ে মানবেতর অবস্থা দিন মজুরদের। অন্যদিকে গণপরিবহন না চলায় জরুরি কাজে বাইরে বের হওয়া নগরবাসীকে চলাচলে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। শাহনওয়াজ সোহাগের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। ভোর থেকে কোদাল ও কাজের নানা সরঞ্জামাদি সামনে নিয়ে বসে আছেন দিন এনে দিন খাওয়া এই মানুষগুলো। সকাল দিয়ে দুপুর হলেও নেই কাজের সন্ধান, তাই পরিবারের ভরণ পোষণ তো দূরের কথা, খেয়ে পড়ে একা বেঁচে থাকাই যেন কঠিন চ্যালেঞ্জ। কোনো কাজ করিনি, আর বাজার করবো কি খাবো, না খেয়ে দেয় আসি। এই টার্মিনালে গাড়ি ঘোড়া চলে না, মহাজনের ঘরে কি পাঠাইতে পারতেছে না, টাকা পাঠাইতে পারতেছে না, খাইবার পারতেছে না। না খাইলে তো আপনার কষ্টই, গাড়ি ঘোড়া না চললে তো কষ্টই। যানবাহনের সংকট থাকায় হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আসা সাধারণ মানুষ পড়ছে